হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজ 2024-এর লাস্ট বাট ওয়ান ডে, অর্থাৎ আর কেবলমাত্র একটা দিন বাকি। কেন এইভাবে দিন গুনছি? বছরের ক্যান্ডেলটাকে কোথায় ক্লোজিং দেয় সেটাকে দেখার জন্য। যাই হোক, আজকে কিন্তু মার্কেট প্রথমের দিকে তেমনভাবে না হলেও পরের দিকে কিন্তু সেলিং প্রেসার কন্টিনিউ হচ্ছে এবং নিফটি 23,645 অর্থাৎ প্রায় 169 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 50,953 অর্থাৎ 359 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 2,174 কোটি টাকার বাই করেছে, এফআইআই 1,893 কোটি টাকা সেল করেছে। তার চেয়েও তাৎপর্যপূর্ণ হচ্ছে ফ্রেন্ডস, যে সমস্ত মিউচুয়াল ফান্ড, ডিআইআই হোক বা এফআইআই হোক, তারা কিন্তু তাদের যে ফান্ডের যে নেট অ্যাসেট ভ্যালু ইয়ার এন্ড ক্লোজিং এর ব্যাপারে অনেক কিছু তাদের ম্যানিপুলেশন করার দরকার থাকে। তাই আজকে মার্কেটে যে ভলিউম, আজকে কিন্তু এর এত বড় ভলিউম এর আগে আমি কখনো দেখিনি। এই এই ধরনের ডেটে আজকে প্রায় ডিআইআই প্রায় 42,000 কোটি টাকার সেল করেছে আর 39,600 কোটি টাকার মতো বাই করেছে। অন্যদিকে এফআইআই 15,500 কোটি টাকার বাই করেছে, 17,400 কোটি টাকার সেল করেছে। সুতরাং এটা কিন্তু একটা ভালোই ভলিউম হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তো মার্কেট তাহলে আজকেও নিচে ক্লোজিং হলো। একটু ক্যান্ডেলটা দেখে নেব, মান্থলি ক্যান্ডেলটা কেমন লাগছে। মান্থলি ক্যান্ডেল ধরুন কালকে ক্লোজিং দিলে তাহলে পরপর তিনটে ক্যান্ডেল রেড ক্যান্ডেল, কিন্তু একটাই জিনিস হচ্ছে নভেম্বরের ক্যান্ডেলের লোকে কিন্তু ভাঙতে গেলে নিফটিকে এখান থেকে আরো অনেক নিচে যেতে হবে, তো অতটা নিচে যাবে না। সুতরাং হাই ভেঙেছে কিন্তু লো ভাঙেনি। সুতরাং জানুয়ারির ক্যান্ডেল কিভাবে শুরু হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক আছে? আচ্ছা ফ্রেন্ডস, আদানির একটা আজকে বড় খবর আছে। আদানির মেন প্রবলেমটা হচ্ছে, ধরুন প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিজনেস করার জন্য প্রচুর প্রচুর পরিমাণে লোন নেয়। রিলায়েন্স বলুন কি ধরুন আপনি অন্যান্য যে কোনো কোম্পানি। প্রবলেমটা হচ্ছে আদানির প্রত্যেকটা কোম্পানিতে তাদের যে হয়তো ফিউচার গ্রোথ আছে, কিন্তু এক্সিস্টিং যে গ্রোথটা চলছে সেই নিরিখে কিন্তু তাদের যে প্রফিট ততটা নেই। বছর পাঁচেক আগে কিন্তু এই ধরনের কন্ডিশন রিলায়েন্সের ছিল, অর্থাৎ সেই সময় রিলায়েন্সের মার্কেট ক্যাপিটাল ছিল প্রায় 7 লক্ষ 7.5 লক্ষ টাকার কাছাকাছি এবং তার এগেনস্টে তার লোন ছিল প্রায় 4 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তারপরেই কিন্তু রিলায়েন্স শেয়ার প্রাইস কিন্তু অনেক উপরে চলে গেল। কেন কথাটা বললাম না, আজকে আদানি একটা সিদ্ধান্ত নিয়েছে। তাদের যে ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যে একটা বিজনেস আছে যেটা তাদের অতটা পছন্দের বিজনেস না, সেটা কি না আদানি উইলমার। এই আদানি উইলমার প্রায় 42,617 কোটি টাকার কোম্পানি। এতে আদানির আছে প্রায় 43-44% হোল্ডিং। এখানে দেখতে পাবেন, এখানে দেখুন প্রমোটারের মধ্যে এই যে আদানি আছে 44%। এরা এই টোটাল 44% মাল কিন্তু বাজারে সেল করছে। তাদের যে বিভিন্ন আদানি এন্টারপ্রাইজ, এই যে আদানি উইলমারের ওনার হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, fully exited the Adani Wilmar joint venture, selling 13% stake to meet the minimum public shareholding norm, with the rest of the 31% stake going to Singapore's Wilmar International। অর্থাৎ সিঙ্গাপুরের উইলমারকে তারা 31% দেবে এবং বাকি 13% পাবলিক কাছে অবলোড করছে। এবং এই যে ডাইভেস্টমেন্টটা হলো,
প্রায় 2 বিলিয়ন মানে 17-18 হাজার কোটি টাকা, which Adani Enterprise said would be used in core infrastructure platform। অর্থাৎ আদানি এন্টারপ্রাইজকে প্রায় 2 বিলিয়ন মতো লোন করতে হতো। সেক্ষেত্রে তারা লোন না করে তাদের এই যে এক্সিস্টিং যে বিজনেসটা তাদের যে সমস্ত বিজনেসগুলো আছে সেই বিজনেসের জায়গায় অনেক মানে তাদের যে মেন স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে চলে যাওয়ার জন্য এই বিজনেসটা থেকে তারা কিন্তু এক্সিট করলো। আর এই টাকাটা তাদের যে বর্তমান বিজনেসটা চলছে, যে সমস্ত আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, এই সমস্ত কাজে কিন্তু তারা এই টাকাটাকে ইউজ করবে। সুতরাং এটা কিন্তু আদানি এন্টারপ্রাইজের জন্য অত্যন্ত ভালো খবর। ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব একটা ছোট্ট শেয়ার নিয়ে, কেমিক্যাল সেক্টরের। শেয়ারটা মাত্র 6,600 কোটি টাকার কোম্পানি, লক্ষ্মী অর্গানিক্স। এবার যদি আমরা দেখি, লক্ষ্মী অর্গানিক মাত্র 6,600 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে। এবারে যদি দেখাই, এরা কেমিক্যাল সেক্টরের, এদের যদি আপনি দেখেন এরা কি কি প্রোডাক্ট তৈরি করে, এদের প্রোডাক্টের মধ্যে যদি দেখেন, দেখুন ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল, ঠিক আছে, এগ্রোকেমিক্যাল, ইঙ্কস অ্যান্ড পেন্টের জন্য, কোটিংস এর জন্য, প্রিন্টিং, প্যাকেজিং, অ্যাডহেসিভ, আঠা, ডাইজ অ্যান্ড পিগমেন্টস, ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগ্রেন্স। ক্লিয়ার? এবারে প্রায় 50খানা এদের প্রোডাক্ট আছে। তাহলে এসেনশিয়াল যে কেমিক্যাল, তাতে এদের বিজনেসটা 35%, আর স্পেশালিটিতে 67%। এসেনশিয়ালের মধ্যে কি কি পড়ছে? ফার্মাসিউটিক্যাল, এগ্রোকেমিক্যাল, ইঙ্ক অ্যান্ড পেন্টস, কোটিং, প্রিন্টিং, প্যাকেজিং, ফ্র্যাগ্রেন্স অ্যান্ড ফ্লেভার। আর স্পেশালিটিতে পড়ছে ফার্মাসিউটিক্যালস, এগ্রোকেমিক্যাল, ডাইজ অ্যান্ড পিগমেন্টস, ফ্র্যাগ্রেন্স অ্যান্ড ফ্লেভার। এইভাবে তাদের বিজনেসটা বিভক্ত। এবারে এদের যে বিজনেস, ভারতবর্ষে 70%, 30% কোথায়? বাইরের দেশে। বাইরে যে 70%, তার মধ্যে ইউরোপে 32%, আর অন্যান্য এশিয়া কান্ট্রিগুলোতে 19%, আফ্রিকাতে 8%, আমেরিকাতে 26%, মিডিল ইস্টে 14%। আর যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ স্প্লিট বলা যায়, ফার্মাতে 43% ব্যবসা করে, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এ তার 30%, অ্যাগ্রোতে 11%, কালার অ্যান্ড পিগমেন্টে 15%। যাই হোক, বিজনেস মানে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তার কিন্তু যথেষ্ট আগামী দিনে ডিমান্ড আছে। আচ্ছা, এবারে এদের প্রোডাক্ট কি বলে, কোম্পানির যে ফ্যাক্টরি দহে যে আছে, এগুলো আমি আর বলছি না, কিন্তু মূল যে জিনিসটা যেটা আমাদের জানার দরকার আছে সেটা হচ্ছে, এই রকম কন্ডিশনেও কোম্পানি কিন্তু ক্যাপেক্স করছে। ধরুন আজকে কেমিক্যাল সেক্টরের বিজনেস একটু খারাপ চলছে, কারণ অ্যান্টি ডাম্পিং এর কারণে চায়না প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইন্ডিয়াতে ডাম্প করছে। আগামী দিনে এই সমস্ত জিনিসের সলিউশন হবে, বা ইকোনমিটা কিছুটা রিভাইভ হলে অটোমেটিক্যালি এই সমস্ত কোম্পানি আবার তাদের লাইমলাইটে ইন জেনারেলি চলে আসে। কিন্তু তারা আজকের দিনে দাঁড়িয়ে ক্যাপেক্স করছে কি জন্য, কি অ্যান্টিসিপেট করে? ফিউচারে কিন্তু তাদের প্রোডাক্টের অনেক বেশি ডিমান্ড আসবে, এবং তারা নতুন কয়েকটা কান্ট্রির সঙ্গে কিন্তু স্টোরেজ ট্যাঙ্ক তৈরির জন্য, যেমন ইটালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, এই সমস্ত জায়গায় কিন্তু তারা তার বন্দোবস্ত করছে। এবারে যদি আমি কোম্পানির মানে প্রফিট এন্ড লস দেখি, তাহলে দেখুন কোম্পানি কিন্তু মোটামুটি 22 থেকে 24 পর্যন্ত কোম্পানির কিন্তু সেই অর্থে তেমন কোনো টপ লাইন গ্রোথ নেই। সেই অর্থে বটম লাইন গ্রোথেও কিন্তু স্ট্রেংথ মানে কমেছে, ঠিক আছে। এবারে এবং সেই অনুযায়ী তার যদি শেয়ার প্রাইস দেখি, আমরা যদি চার্টে দেখি তার শেয়ার প্রাইস, লক্ষ্মী অর্গানিক্স, সো শেয়ার কিন্তু 621 টাকার থেকে নিচে, অর্থাৎ প্রায়
কত পার্সেন্ট নিচে চলে এসছে শেয়ার? আজকের দিনে শেয়ার দাঁড়িয়ে আছে প্রায় 62% নিচে। সুতরাং এই জায়গাগুলোই হচ্ছে মূল, যেখান থেকে কিন্তু শেয়ারে বড় বড় পরিমাণে অ্যাকুমুলেশন চলতে থাকে। যেহেতু কোম্পানির মধ্যে কোম্পানির যে কি বলে আমরা যদি দেখি তার কত আছে, 1800 কোটি টাকা রিজার্ভ আছে, আর লোন মাত্র 200 কোটি টাকার। সুতরাং এই যে রিজার্ভ দিয়েই কিন্তু তারা তাদের বিজনেস এনভায়রনমেন্টটাকে কিন্তু ইমপ্রুভমেন্ট করে ফেলবে। সুতরাং ফ্রেন্ডস, এই ধরনের কোম্পানি, যে আজকে 6,600 কোটি টাকার কোম্পানি, সে যদি আগামী 5 বছরে 30,000 কোটি টাকার কোম্পানি বনতে পারে, সেই ধরনের বিজনেসের দিকে আপনাদের কিন্তু নজর রাখা দরকার আছে। শেয়ারটার যখন প্রাইস কোথায় এই জায়গাটাতে ছিল, মিনস যখন সে হাইতে ছিল 620, তখন কিন্তু তার মার্কেট ক্যাপিটাল কত ছিল? 20,000 কোটি টাকার কাছাকাছি। 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল আজকে গিয়ে দাঁড়িয়েছে 6,600 কোটি টাকাতে। সেক্ষেত্রে ইতিহাস বলছে এই কোম্পানি আবার সেই 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল এবং তার 5 বছর পরে যদি 40,000 কোটিতে যদি যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ক্যাপিটালকে 6-7 গুণ পর্যন্ত বাড়াতে পারি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি তাই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। আমি যতটুকুই এগুলো দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু টোটালটাই অনলি ফর দ্য এডুকেশন পারপাস। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।